ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালটে আজ পাবনা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুনায়েদ আল হাবিব। নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রুতি বনাম বাস্তবতা, প্রত্যাশা বনাম প্রাপ্তির হিসেব মেলাতে আজ আমরা এই জনপদে মুখোমুখি করেছি এখানকার ভোটার ও সম্মানিত প্রার্থীদের। এখানে আলোচনা করব আজকে এই জনপদের সমস্যা, সংকট, সম্ভাবনা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে। আজ আমার সাথে এই আলোচনায় অংশ নিয়ে যারা অতিথি হিসাবে যুক্ত হয়েছেন, শুরুতেই আমি তাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার বাঁ পাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পাবনা 5 আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি নাজমুল হোসাইন। মুফতি নাজমুল হোসেন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ঠিক তার পাশে রয়েছেন জনাব মাসুদ খন্দকার, সদস্য সচিব জেলা বিএনপি, তিনি আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার ডান পাশে রয়েছেন এবিএম ফজলুর রহমান, তিনি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতির দায়িত্ব পালন করছেন পাবনা জেলা শাখার। তো প্রিয় দর্শক, আমরা আজ এইখানকার ভোটারদের নানা সমস্যার কথা শুনবো, একই সঙ্গে এখানকার প্রার্থী যারা রয়েছেন তাদেরকে ভোটাররা সরাসরি প্রশ্ন করবেন এবং প্রার্থীরা তাদের প্রশ্নের জবাব দিবেন। তবে আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নিতে চাই এই জনপদের সমস্যা, সংকট, সম্ভাবনা নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি। সেই প্রতিবেদনটি। একদিকে রূপপুরের মতো মেগা প্রকল্পের হাত ধরে যখন আধুনিকতার স্বপ্ন দেখছে পাবনাবাসী, তখন বন্ধ শিল্প আর নাজুক চিকিৎসা ব্যবস্থা সেই স্বপ্নে টেনে দিচ্ছে অনিশ্চয়তার ছায়া। পেঁয়াজ, আলু আর সবজির ফলনে এই জেলা জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হলেও ন্যায্য মূল্য পাওয়ার অনিশ্চয়তা এখানকার কৃষকদের নিত্যদিনের হাহাকার। আসন্ন নির্বাচন সামনে রেখে এই জনপদের উন্নয়নের বৈপরীত্য দূর করে বিদ্যমান সংকটগুলোর টেকসই সমাধান করবেন এমন দক্ষ জনপ্রতিনিধি খুঁজছেন এখানকার ভোটাররা। যে সরকার গঠন করুক, আমাদের সমস্যা নাই। আমাদের যেটা প্রথম চাওয়া সেটা হলো স্বাস্থ্য খাত। বাংলাদেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল। সেই হাসপাতালে সারা দেশের লোকের চিকিৎসা হয়, কিন্তু এখানে ভালো চিকিৎসা নেই। আমরা মনে করি যে এইটিকে একটি মাস্টার প্ল্যান করে এই হাসপাতালটিকে একটা চিকিৎসা উপযোগী করা দরকার। আমরা পাবনাতে যাচ্ছি পাবনা একটা সেতু হওয়ার জন্য, যেটা কাজিরহাট টু রাজবাড়ী এবং মানিকগঞ্জ ওয়াই সিস্টেম একটা সেতু, এবং দ্বিতীয়টা হচ্ছে রেল লাইন, ঢাকার সাথে যেন আমাদের রেল ব্যবস্থা সুন্দর মনোরম হয়। সর্বপ্রথম যেটা উন্নয়ন করা দরকার সেটা সড়ক ব্যবস্থা। আসলে যাতায়াত ব্যবস্থা, যদি কোনো দেশে যাতায়াত ব্যবস্থা খারাপ থাকে সেটা খারাপ। কারণ আমরা চাই যে মনে করেন টাউনের ভিতরে একটা খেলাধুলার মাঠ হোক, শিশুদের মনে করেন একটা পার্ক হোক, এইসব গুণে হলে পরে যাতে মনে করেন সকলে বেড়াতে পারে। ভোটারদের মন জয়ে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি আর আশ্বাসে কে কাকে ছাড়িয়ে যেতে পারেন ভোটের মাঠে চলছে সেই প্রতিযোগিতাও। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষা করা, খালেদা জিয়ার যে লড়াই, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা দায়বদ্ধ এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকব। অন্তর্বর্তীকালীন সরকারের জাতির সাথে যে প্রতিশ্রুতি, সব মিলায় একটা যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা না যায়, তাহলে জাতি হতাশ হবে এবং জাতি আবার পিছনের দিকে ফিরে যাবে। আমরা আগামীতে এই জাতিকে নিয়ে আগাতে চাই। আমরা পরিবর্তনের আভাস পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে সেভাবে ইনশাল্লাহ 12 তারিখে এই জাতি গতানুগতিক নেতৃত্ব পরিবর্তন করে সৎযোগ্য ইনসাফের একটা রাষ্ট্রের যে নেতৃত্ব প্রয়োজন সেটা তারা দেবেন। আপনাদের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। আমার প্রতিও আপনারা আস্থা বিশ্বাস রাখুন, একটিবার সুযোগ দেন। আশা করি আমরা সুন্দর ঈশ্বর দিয়ে গড়তে পারবো, আটঘরিয়াকে সুন্দরভাবে গড়তে পারবো। 9টি উপজেলা, 11টি থানা ও 9টি পৌরসভা নিয়ে গঠিত পাবনার 5টি সংসদীয় আসনে মোট ভোটার 22,62,508 জন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, পাবনা। আমরা প্রতিবেদনটি দেখলাম। এখানকার সাধারণ মানুষ আসলে যে বিষয়টি বলছেন, এই জনপদে দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাবের পাশাপাশি একই সঙ্গে রয়েছে এখানকার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার খুবই আসলে সমস্যা, এবং যেটি নিয়ে নিত্যদিনের ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার সাধারণ মানুষের। একই সঙ্গে রয়েছে এখানে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি থেকে আধুনিকতার ছোঁয়া না পাওয়ারও কিন্তু মানুষের এক ধরনের অপ্রাপ্তির কথা রয়েছে। সেই সঙ্গে রয়েছে কৃষকের ন্যায্য মূল্য না পাওয়া নিয়ে নানা অভিযোগ কিন্তু এখানকার সাধারণ ভোটার যারা রয়েছেন তারা
করছেন। একই সঙ্গে তাদের প্রত্যাশাও কিন্তু অনেক। বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প এই পাবনা জেলায় আসলে গড়ে উঠেছে। সেই মেগা প্রকল্পের সুফল কতটা আসলে পাবনাবাসী পাচ্ছেন সেটি নিয়েও কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে। আগামীতে যারা আসলে এখানে নির্বাচিত হবেন তাদের কাছে অনেক প্রত্যাশার কথা জানিয়েছেন, সেই প্রত্যাশার কথা শুনছিলাম আমরা। তো আসলে আমরা সেই সাধারণ মানুষের প্রত্যাশার কথা আমরা সেই বিষয়ে প্রশ্নের উত্তর নিব। এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের কাছ থেকে, ভোটারদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব। তবে তার আগে যেহেতু নির্বাচন নিয়ে আমাদের এই আয়োজন, নির্বাচনের পরিবেশ এই পাবনা জেলায় এখন পর্যন্ত কেমন রয়েছে, ভোটারদের মধ্যে নির্বাচনের আগ্রহ কতটা দেখা যাচ্ছে, সে বিষয় নিয়ে আমি সরাসরি একটু প্রার্থীদের মতামত জানতে চাই। আমি শুরুতেই যেতে চাই আমার বাঁ পাশে যিনি রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন তার কাছে যেতে চাই। জনাব নাজমুল হোসেন, আপনার কাছে জানতে চাই আপনার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কেমন? আপনার প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আচরণবিধি প্রতিপালনের কোনো অভিযোগ আপনার রয়েছে কিনা? জি, ধন্যবাদ দেশ টিভিকে, সেই সাথে আপনাকে ধন্যবাদ। আমরা এ পর্যন্ত বড় কোনো সমস্যা বোধ করছি না, তবে দিন দিন যত দিন আসতেছে তত আশঙ্কা আমাদের বাড়তেছে। আমার মনে হচ্ছে যে এই ভোটের যে মাঠ আছে এটি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা। এই জন্য আমি প্রশাসন এবং নির্বাচন কমিশন সবাইকে উদাত্ত আহ্বান জানাই, তারা যেন মাঠটা ঠিক রাখেন এবং সবাই সবার সম্মান দিয়ে যেন চলার চেষ্টা করেন, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আমি কর্তৃপক্ষকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে, তবে আশঙ্কা করছেন যতই সময় গড়িয়ে যাবে তত হয়তো উত্তাপ ছড়িয়ে পড়তে পারে। আমি একটু যেতে চাই আমাদের এখানে যিনি বিএনপির প্রতিনিধি হয়ে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন জনাব মাসুদ খন্দকার, তার কাছে। জনাব মাসুদ খন্দকার, আপনার কাছে জানতে চাই, দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, এবার আসলে ভোটারদের মধ্যে ভোট নিয়ে কেমন উৎসাহ দেখতে পাচ্ছেন? একই সঙ্গে নির্বাচনের পরিবেশ নিয়ে আপনাদের কোনো শঙ্কা রয়েছে কিনা? ধন্যবাদ দেশ টিভি, ধন্যবাদ আজকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সারা বাংলাদেশের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন যে 17 বছর এদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। বিগত ফ্যাসিস্ট সরকার সে একচেটিয়াভাবে ভোটটা কুক্ষিগত করে ওপেন ব্যালট বাক্স রাতের বেলা ভোট দিয়ে সে তার নিজেদের সংসদ সদস্যকে বিজয়ী করেছে এবং সে ক্ষমতায় বসেছে। একবার, দুইবার, তিনবার নয়, অন্তত 4বার সে এইভাবে জোর জুলুম করে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে বিরোধী দলকে মাঠ ছাড়া করে ভোটের পথ থেকে দূরে সরিয়ে দিয়ে জোর জুলুম করে সে ছিল। এবারে একটা সুযোগ এসেছে, বাংলাদেশের জনগণ আনন্দিত, উল্লাসিত, তারা আবেগপ্রবণ আছে, তারা দুরু বক্ষে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। তারা তাদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে তারা ভোট দিবে। এখানে কোনো বাধা থাকবে না, কোনো বিপত্তি থাকবে না, প্রশাসনিক কোনো ঝামেলা থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। তো সেই আশা নিয়ে পাবনা শহরের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে। বর্তমানে একটা উৎসব মুখর ভোট যুদ্ধ চলছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ আল্লাহর রহমতে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম জনাব মাসুদ খন্দকার, তিনি বলছিলেন যে নির্বাচনী পরিবেশ খুবই সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ রয়েছে এবং মানুষ অপেক্ষা করছেন কবে 12 তারিখ আসবে এবং তারা তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার আবার প্রয়োগ করার সুযোগ পাবেন। আমি একটু যেতে চাই, আমার সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন পাবনা 5 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন। জনাব ইকবাল হোসেন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা কথা বলছিলাম এই জনপদের সমস্যা সংকট সম্ভাবনা নিয়ে। তো আপনার কাছে জানতে চাই, এই পাবনা 5 আসনে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন, আচরণবিধি কতটা প্রতিপালন আপনারা করছেন, একই সঙ্গে আপনার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তারা করছেন, আর ভোটারদের মধ্যে ভোট দেয়া নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে। তারা এখন পর্যন্ত আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলেই ভোট তারা সঠিকভাবে দিতে পারবেন কিনা, ওই পরিবেশ থাকবে কিনা, আপনারা আসলে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ টিভিকে ধন্যবাদ এবং এখানে যারা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রার্থী, যারা প্রার্থীর প্রতিনিধি, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আসলে মাসুদ খন্দকার ভাই যেটাই বললেন সেটাই, এদেশের জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারে না। তাদের আশা আগামী 12 তারিখে তারা ভোট দেবেন। কিন্তু নির্বাচনী পরিবেশ সম্প্রতিকালে আপনারা দেখেছেন শেরপুরে জামাত ইসলামের উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। বিভিন্ন জায়গায় মহিলা ভোটকর্মীদের উপর হুমকি ধামকি হামলা হচ্ছে, ভয়ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে।
তো জন্য আমরা আশা করতেছি যে জনগণ ভোট দিতে পারবে, প্রশাসন যদি সক্রিয় হয়। কিন্তু যদি দুই প্রার্থী যেটা বললেন, আস্তে আস্তে যদি নির্বাচনী পরিবেশটা সংকুচিত হয় এবং যদি এখানে মাস্তানিটা বেড়ে যায়, হুমকি ধামকি আরো প্রকট আকার ধারণ করে, তাহলে জনগণ ভোট দিতে পারবে না। সেই আশঙ্কা কি আপনাদের রয়েছে যে এরকম হতে পারে, এবং কেন এই আশঙ্কা করছেন আপনারা? আমাদের এখানে আশঙ্কা নির্বাচনী আচরণবিধি যেটা আছে, যেমন কালারিং পোস্টার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পাবনার অলিগলিতে হাজার হাজার কালারিং পোস্টার আছে। এরপরে অন্যান্য আচরণবিধির কথা নির্বাচন কমিশন যেটা বলেছেন, কোনো প্রার্থী পুরোপুরিভাবে আচরণবিধি মেনে চলছেন না। এগুলো কি আপনারা কমিশনের দৃষ্টিতে এনেছেন হ্যাঁ, কিনা? দৃষ্টি আনা হয়েছে, ওনারা নিজেরাও জানেন, দৃষ্টি আকর্ষণ আনা হয়েছে। কোনো ব্যবস্থা কি নেওয়া এবং হয়েছে? আপনারা শুনলে অবাক হবেন, পাবনা সদর উপজেলার যিনি ইলেকশন অফিসার মাহমুদা আক্তার, ওনার বাড়ি পাবনায়, পাবনা পৌরসভার মধ্যে ওনার বাড়ি আছে, হোল্ডিং নাম্বার সহ। আমরা অভিযোগ করেছি কোনো আইনেই তিনি পাবনা সদর উপজেলার নির্বাচন অফিসার হতে পারেন না, কিন্তু এখনো পর্যন্ত উনি পাবনা সদর উপজেলার নির্বাচন অফিসার হিসাবে বহাল আছেন। এবং প্রিজাইডিং পোলিং অফিসার যেটা নিয়োগ করা হয়েছে, এটা এক পেশে। এক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি পক্ষের প্রতি হেলে যাওয়ার শঙ্কা থাকে। উদাহরণসহ বলতে পারি, ইমাম গাজ্জালি স্কুল অ্যান্ড কলেজ ৭৩ জন শিক্ষক কর্মচারী, একজনকে নেওয়া হয়েছে। পাশে রফিক স্কুল, ছোট্ট একটা স্কুল, ওখান থেকে 5 জন। আমরা বুঝতে পেরেছি আসলে তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, একই সঙ্গে খুব গুরুতর একটি বিষয় আসলে তুলে ধরেছেন। যিনি এখানকার নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, তিনি এই জনপদেরই বাসিন্দা, তারা এই বিষয়টি আসলে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং একই সাথে গণমাধ্যমের মাধ্যমেও তারা আসলে দৃষ্টি আকর্ষণ করতে চান। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই, আমার সাথে রয়েছেন পাবনার একজন বিশিষ্ট ব্যক্তি এবিএম ফজলুর রহমান। এবিএম ফজলুর রহমান, আপনি প্রার্থীদের কথা শুনলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে আপনার চোখে আসলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন পাবনায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিকে, এবং আজকে যে সমস্ত সম্মানীয় প্রার্থীগণ আছেন সকলকে শ্রদ্ধা। আসলে নির্বাচনী পরিবেশ এই পর্যন্ত মোটামুটি শান্ত এবং সুন্দর আছে, কিন্তু আমরা যে পরিবেশটা লক্ষ্য করছি যে দিন দিন সেটা উত্তাপের দিকে ছড়াতে পারে, সে বিষয়ে কমিশনকে দৃষ্টি রাখতে হবে। আর আমার যে একটি কথা, যে পাবনা জেলা বাংলাদেশের 197 বছরের একটি পুরনো জেলা এবং 17টি জেলার মধ্যে একটি জেলা, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে এই জেলার আসলে দৃশ্যমান কোনো উন্নয়ন ঘটেনি। উন্নয়ন নিয়ে আমরা একটু কথা বলবো, আমরা পরিবেশ নিয়ে জানতে চেয়েছি। ধন্যবাদ আপনাকে। আসলে একটি বিষয় খুবই পরিষ্কার, সবাই কিন্তু একমত পোষণ করছেন যে পাবনার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুন্দর, সৌহার্দ্যপূর্ণ এবং স্বাভাবিক রয়েছে। তবে প্রত্যেকের ভেতরে কিন্তু আশঙ্কা কাজ করছে, সময় যত যাবে ততই হয়তো উত্তাপ ছড়িয়ে পড়তে পারে পাবনার রাজনীতির মাঠে। তবে তারা চাচ্ছেন যে কোনোভাবেই হোক প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি যত অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়, সেক্ষেত্রে তারা সর্বাত্মক সহযোগিতাও কিন্তু করবেন, এমন প্রত্যাশার কথা এখানকার প্রার্থীরা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি পাবনায়। সময় হলো বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি পাবনা জেলায়। শুনছিলাম এখানকার যারা প্রার্থী রয়েছেন তাদের নির্বাচনী পরিবেশ নিয়ে তাদের কথা। যেহেতু আসলে এই আয়োজন মূলত ভোটারদেরকে ঘিরে, এখানকার ভোটাররাই আসলে আজকে কথা বলবেন এবং তারা প্রশ্ন করবেন এখানকার প্রার্থীদের। তা আমি এবার সরাসরি যেতে চাই ভোটারদের কাছে। প্রিয় পাবনাবাসী, আপনার সবাইকে স্বাগত আমাদের এই দেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা আজ আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আপনাদের সম্মানিত প্রার্থীরা এখানে রয়েছেন। আপনারা চাইলে প্রার্থীদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন সরাসরি। একই সঙ্গে পাবনা জেলার উন্নয়ন, সমস্যা, সংকটটি আপনাদের কোনো প্রত্যাশা থাকলে সেটিও করতে পারেন। যারা প্রশ্ন করতে চান একটু হাত উঠালে আমি আপনাদের প্রশ্ন নিতে পারবো এবং প্রশ্ন পর্বটি সকলের জন্য উন্মুক্ত থাকবো। আমি একটু এই পাশ থেকে শুরু করতে চাই। একজন প্রবীণ ভোটার রয়েছেন এখানে, আপনার প্রার্থীরা এখানে আছেন, হয়তো আগামী দিনে এরাই এই পাবনায় নেতৃত্ব দিবেন। তা আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা প্রার্থীদের কাছে? একই সঙ্গে যদি আপনার এই জেলার কোনো চাওয়া থাকে সাধারণ ভোটার হিসেবে আপনারা বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে সংসদীয় নির্বাচন অনুষ্ঠানে বসার তৌফিক দান করছেন। তা আমার আশা যাতে পাবনাতে সুষ্ঠু নির্বাচন হয়, জনগণের 17 বছরের কাঙ্ক্ষিত ভোটটা যেন
নিজ নিজ ভোটটা নিজ নিজ দায়িত্ব দিতে পারে। প্রার্থীদের কাছে বা কোনো ও প্রশ্ন আচরণবিধি অনেকেই লঙ্ঘন করতেছে, সেই আচরণবিধি যাতে আমাদের লঙ্ঘন না হয়। আপনার প্রশ্নটা তারা বলছে যে আচরণবিধি যে লঙ্ঘন রয়েছে যাতে সেগুলো না হয়, মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিতের দাবি তিনি জানিয়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এখানকার পরিবেশ কেমন দেখছেন সাধারণ নাগরিক হিসাবে, একই সঙ্গে প্রার্থীদের কাছে এই পাবনার উন্নয়নে বা পাবনার আগামী দিনের সমৃদ্ধ পাবনা গঠনে আপনাদের কোনো প্রত্যাশা রয়েছে কিনা? এটা প্রশ্ন করতে চাইলে আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার নাম হচ্ছে মুজাহিদ সিদ্দিকী। আমার প্রার্থীদের কাছে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কি, পাবনাতে আমরা অনেক যানজট সমস্যার মধ্যে বর্তমানে আছি। পাবনা একটা ছোট্ট শহর, তো সেই পরিপ্রেক্ষিতে এই 17 বছরের ভিতরে কোনো উন্নয়ন পাবনাতে এখন পর্যন্ত চোখে পড়েনি। তো আমরা যানজট নিরসনে আসলে আপনারা কি করবেন সেই প্রশ্ন তিনি করেছেন। আমি এই পাশে যেতে চাই, এই পাশে যদি কেউ প্রশ্ন করতে পারেন আপনারা হাত উঠালে আমি প্রশ্ন নিব। আচ্ছা, আপনি কিছু বলতে চাইছেন, প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্নটি করবেন, আমরা অনেককে সুযোগ দিতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ দেশ টিভিকে। আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পাবনা 5 আসনে নির্বাচন করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের পাবনাবাসীর পক্ষ থেকে প্রত্যাশা যে আপনারা যারা নির্বাচিত হবেন, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখা যিনি হচ্ছে প্রার্থী হয়েছেন মুক্তিনাথ মোশান সাহেব সহ সবার কাছে আমাদের পাবনাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন যে পাবনা যেন এই পাবনা জেলা পাবনা সদর আসন যেন পুরাই যেন দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, এটা যেন একদম জিরো টলারেন্স হয় এবং চাঁদাবাজ মুক্ত। আর হচ্ছে পাবনার যে চিকিৎসা খাত, যোগাযোগ ব্যবস্থা, আমাদের পাবনা পানের দাবি আরিসা দিয়ে একটা সেতু হওয়া, ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা, এই সেতুটা যেন বাস্তবায়ন হয়, এই আশা আমরা পাবনাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে করি। বুঝতে পেরেছি, তিনি আসলে অনেকগুলো দাবি আপনাদের কাছে তুলে ধরেছেন, আশা করি আপনারা উত্তর দিবেন। আর কেউ প্রশ্ন করতে চাইলে আপনারা বলতে পারেন সরাসরি। একটু তরুণ ভোটার, একটু যদি আপনারা কেউ কথা একটু সামনে আসেন, সরাসরি প্রশ্ন করবেন, কথা না বাড়িয়ে, বা কোনো চাওয়া থাকলে সেটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলছিলাম। আমার চাওয়া ছিল পাবনাতে চিকিৎসা খাতের বিষয়ে, যে আমাদের পাবনা সদর হসপিটাল আছে, এখানে চিকিৎসা খাতের উন্নত দরকার এবং এখানে যে বিশেষ দালালদের একটা চক্র আছে, এই চক্রটা নিরসনের জন্য আমি আমাদের এমপি প্রার্থী যারা আছে তাদের কাছে বিশেষ আবেদন রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে এই সমস্যাটি শুধু পাবনার না, এটা সারা দেশের একটি সমস্যা। আমরা দেখি যে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আসলে দালালদের দৌরাত্মে সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদের আসলে নাবিশ্বাস ওঠে। তারা এই থেকে মুক্তি চেয়েছেন, যারা নির্বাচিত হবেন হয়তো তারা সে বিষয়ে ব্যবস্থা নেবেন। এখানে যদি কেউ কথা বলছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলতে চাই যে দলই ক্ষমতায় আসুক তারা যেন ইসলামের মতে চলে, আর ইসলামী শাসন যেন এটা যেন ঠিক মতন করে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি ইসলামী শাসন যাতে কায়েম হয় বা ইসলাম ধর্ম অনুযায়ী পালন করা হয় সেটি তিনি দাবি করেছেন। এখানে যদি কথা বলতে চান, হ্যাঁ একটু সামনে আসলে আমরা কথা দিতে পারি, প্রশ্ন করবেন যদি প্রশ্ন থাকে সরাসরি। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে প্রতিবারই প্রত্যেক নির্বাচনের আগে সবাই বলে যে বেকার সমস্যার সমাধান হবে, তো আমরা এটার কোনো বাস্তবিক কোনো রূপ দেখতে পাই না। প্রতিবারই দেখা যায় কি যে দল আসে সেই দলের প্রার্থী বা সেই দলের যে লোক থাকে তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়ে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে যারা নির্বাচিত হবে এবার যে সরকার গঠন করবে আসলে কি বেকারদের দুঃখ ঘুচবে কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন ছিল। বেকারত্ব দূরীকরণে আপনারা প্রার্থী যারা রয়েছেন তারা নির্বাচিত হলে কি করবেন সেই প্রশ্ন কিন্তু এখানকার সাধারণ ভোটাররা করেছেন। তো আমি আসলে প্রশ্নের এবার উত্তর নিতে চাই। আমার এখানে যারা প্রার্থী রয়েছেন, আমি শুরুতে যেতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, আপনার কাছে জানতে চাই আসলে পাবনা একটি সম্ভাবনাময় জেলা, এখানে ব্যাপক সম্ভাবনা রয়েছে, কৃষি উদ্বৃত্ত একটি জেলা। তো এই জেলার অনেক সংকটের কথা আপনার ভোটারদের কাছে শুনলেন, সেই প্রশ্নের উত্তর দিবেন। একই সঙ্গে আমার প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প আপনাদের এই জেলা অবস্থিত, তো এই প্রকল্পের সুফল পাবনাবাসী কতটুকু পাচ্ছে, এখানে কোনো ঘাটতি রয়েছে কিনা বা আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে কিনা, এছাড়া আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি, যদি একটু বলেন। মাইক্রোফোনটা একটু দিবেন। জি, আপনাকে ধন্যবাদ। পাবনা জেলা পুরাতন একটি জেলা, যেখানে প্রায় 40 লক্ষ মানুষের বসবাস। আমাদের পাবনা সদরে প্রায় 8 লক্ষ মানুষ বসবাস করে, 6 লক্ষের মতো প্রায় ভোটার। আমাদের এখানে প্রধান সমস্যা হচ্ছে যানজট। দীর্ঘদিন এখানে কোনো রাস্তার সম্প্রসারণ নাই,
ব্রিটিশের সময় যে রাস্তাগুলো ছিল সেগুলোই দুই পাশে জায়গা না রেখে অপরিকল্পিত শহরায়ন করা হয়েছে। আমরা নির্বাচিত হলে প্রথমত পাবনা যানজট মুক্ত করার জন্য মহাকর পরিকল্পনা করে এটা বাস্তবায়ন করে আমরা মুক্ত করব। দ্বিতীয়ত জলাবদ্ধতা দূরীকরণের জন্য ইসামতি পুনর্খনন হচ্ছে। এটা কমপ্লিট হলেই পাবনার জলাবদ্ধতা দূর হবে এবং দুই পাশে রাস্তা হলে যানজটটা অনেকটাই কমে যাবে। পাবনা 40 লক্ষ মানুষের জন্য 250 বেডের একটা হাসপাতাল ছিল, এটা 500 বেডের মেডিকেলের পাশে একটা পাবনা সদর হাসপাতালের মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন হচ্ছে। আমরা আশা করছি এই বছরের মধ্যে এই হাসপাতালের কার্যক্রমটা ইনশাল্লাহ শেষ হয়ে গেলে পাবনাবাসী চিকিৎসার ব্যাপারে তারা সুবিধা পাবেন। আর মাদক অন্যান্য ব্যাপারে যেগুলো বলা হয়েছে এটা আমরা প্রতিরোধের জন্য ক্ষমতায় গেলে প্রথম প্রায়োরিটি প্রথমত কর্মসংস্থান। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 3 কোটি শিক্ষিত বেকার। আমাদের আমিরে জামাতের ঘোষণা, এই 3 কোটি শিক্ষিত বেকারের হাতে আমরা কাজ তুলে দেব। তো আমরা ক্ষমতায় গেলে অবশ্যই বেকার সমস্যার সমাধান করা হবে। এরপরে আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে কৃষি নির্ভর পাবনা। এখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পেঁয়াজ পাবনায় বেশি উৎপাদন হয়, অথচ আধুনিক কোনো সংরক্ষণাগার পেঁয়াজের নাই। পাবনাতে এখানে কৃষি ফার্ম আছে, অন্যান্য যেগুলো আছে সারা বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠান আছে, কিন্তু এর সম্প্রসারণ নাই, পরিকল্পনা নাই। আর আপনি যেটা বললেন মেগা প্রজেক্ট, বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা তো 2 বছর আগেই এর সুবিধা পাবনাবাসী পাওয়ার কথা, কিন্তু আজও পর্যন্ত পাবনাবাসী পায় নাই। তো আমরা আশা করব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে পাবনার মানুষের বিদ্যুতের মতো একটি মৌলিক সমস্যার সমাধান পাবনাবাসী উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক প্রতিশ্রুতির কথা শুনলাম। আসলে সাধারণ ভোটারদের কিছু অভিযোগও রয়েছে এই প্রতিশ্রুতি নিয়ে। তারা বারবারই বলছেন যে নির্বাচনের আগে এরকম প্রতিশ্রুতি দিয়ে থাকে, নির্বাচন পার হয়ে গেলে আসলে প্রার্থীদের এই প্রতিশ্রুতির কথা বদলে যায়। তবে যেহেতু 24 পরবর্তী নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশে রাজনীতিবিদরা আগের পুনরাবৃত্তি ঘটাবেন না, তারা নতুন করে চিন্তা করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি পাবনায়। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি পাবনায়। আমরা বিরতির আগে শুনছিলাম এখানকার যিনি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী রয়েছেন তার বিভিন্ন প্রতিশ্রুতির কথা। আমি যেতে চাই বিএনপির প্রতিনিধি হয়ে আজ আমাদের সাথে যিনি যুক্ত আছেন, জনাব মাসুদ খন্দকার, সদস্য সচিব জেলা বিএনপি। জনাব মাসুদ খন্দকার, আপনি এখানকার ভোটারদের বিভিন্ন প্রত্যাশার কথা শুনলেন, তাদের অনেক চাওয়া রয়েছে আপনাদের কাছে। একই সঙ্গে আমার প্রশ্ন হচ্ছে, আপনার দল দীর্ঘদিন এই দেশে ক্ষমতায় ছিলেন, তারপরেও মানুষের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়েছে বলে সাধারণ মানুষ আসলে মনে করেন না। তাহলে আগামী নির্বাচনেও কেন মানুষ আপনাদের উপর আবার ভরসা রাখবে? ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ 17 বছর আমরা ক্ষমতায় ছিলাম না। তার আগে যে সময়টুকু আমরা ছিলাম সেই সময়টুকুতে আমরা বলতে পারি যে পাবনার যে মেডিকেল কলেজটা সেটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবেরই প্রকল্প। পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটাও কিন্তু বিএনপিরই একটি প্রকল্প। পাবনার যে লালন শাহ সেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই সেটা করা হয়েছে। এবং পাবনা শহরের মধ্যে যে একটা সরু রাস্তা ছিল, সেই সরু এখন যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু বিএনপি আমলেই কিন্তু এটা করা হয়েছে। তারপরে কিন্তু আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকার এসে কিন্তু 1 ইঞ্চি বা 1 ফিট রাস্তাও কিন্তু বৃদ্ধি করে নাই। সুতরাং পাবনার যে অবস্থা আছে, যতটুকু উন্নয়ন আছে সেটা বিএনপি সরকারই বিগত দিনে করেছে। আমরা এইটুকু বলতে পারি যে 17 বছর আমাদের জোর করে ভোটার অধিকার হরণ করে আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। ভবিষ্যতে আপনারা কি করবেন? আপনাদের কি অবশ্যই ভবিষ্যতে আমাদের সড়ক যোগাযোগ নিয়ে মানুষের ভোগান্তির কথা আপনারা জানেন। আমাদের একদম পরিষ্কার, আমাদের যে চেয়ারপারসন তিনি তো পরিষ্কারভাবে ভবিষ্যৎ পরিকল্পনা সবই করে দিয়েছেন। তারপর পাবনার ক্ষেত্রে আমরা এইটুকু বলতে পারি, আমাদের প্রধান সমস্যা যেটা স্বাস্থ্য সমস্যা, সেই স্বাস্থ্য সমস্যাটা আমরা যাতে মাত্র 250 বেডের এখানে হসপিটাল আছে সেটাকে অনেক অংশে আমরা বৃদ্ধি করব এবং আরো কার্ডিয়াক একটা হাসপাতাল খুব প্রয়োজন, সেটা আমরা এখানে তৈরি করব। এবং আমাদের তারপর রাস্তার একটা সমস্যা যেটা যানজট, সেই যানজট নিরসনের জন্য আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি যে আমাদের শহরটাকে 4 লেনের রাস্তা করতে হবে। এবং শুধু 4 লেনের রাস্তাই না, আপনার শহরটা এটার জন্য সিটি কর্পোরেশনের আওতায় আসে, মেট্রোপলিটন করা হয়, সে মর্মেও আমরা সেন্ট্রালে আমরা জানিয়ে দিয়েছি।
একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলে দিয়েছি। এডওয়ার্ড কলেজকে আমরা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলেছি। আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা, বিশেষ করে আমরা সামনে পাবনার উন্নয়নে যা যা করণীয় প্রত্যেকটি আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আরেকটা যেটা দিয়েছি, আমরা আরিচা নগরবাড়ি একটা ওয়াই প্যাটার্নের সেতু করার জন্য আমরা খুব জোর দাবি দিয়েছি আমাদের সরকারের কাছে। একটু যেতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তার কাছে। আপনি আসলে এখানকার ভোটারদের প্রত্যাশার কথা শুনলেন, একই সঙ্গে আমার প্রশ্ন, দুর্নীতি এবং মাদক একটি আমাদের রাষ্ট্র এবং সমাজের জন্য ভয়াবহ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনারা ক্ষমতায় গেলে এই সমস্যার সমাধান আসলে সুনির্দিষ্টভাবে কি করবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে যারা নাগরিকদের যে মৌলিক যে অধিকার, এই অধিকার এই পর্যন্ত সঠিকভাবে কেউ পায় নাই। যেমন একজন নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই মৌলিক অধিকারগুলো জনগণ এখনও পায় নাই পূর্ণাঙ্গভাবে। আমরা ক্ষমতায় গেলে জনগণের ইনশাল্লাহ এই মৌলিক অধিকারগুলো ইনশাল্লাহ ফিরে দেওয়ার চেষ্টা করব এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের যে সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান করব। আর একটা বিষয় যে মাদকের কথা যে আপনি বলছেন, আসলে বাস্তবিক অর্থেই আমাদের এই আপনার সদর আসনের মধ্যে মাদকের ব্যাপক ছয়লাভ। আমরা এর আগেও একটা হলো প্রশাসন লেভেলে একটা মিটিং হয়েছিল, তো সেখানে বলেছিলাম আসলে মাদক কোত্থেকে আসে। আমাদের চতুর্থ সাইডে বিজিবি থাকে, আমাদের এই মাদকগুলো বাহির রাষ্ট্র থেকে বেশিরভাগই আসে। এই মাদকগুলো আমাদের এই সীমান্ত পার হয়ে কিভাবে মাদকগুলো ঢোকে, আর এই মাদক যারা মানে ব্যবসা করে, আমার মনে হয় এই জন্যই সুশাসনের দরকার। সুশাসনের মাধ্যমে সুনাগরিক হয়। যখন একটা মানুষ যখন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, যখন আল্লাহর ভয় তার মধ্যে আসবে, বুঝবে যে মাদক বিক্রি এটা জায়েজ নাই, তো তখন সেই মাদক থেকে সে বিরত থাকবে। তা আমার মনে হয় যে আজকে আমরা পুলিশ সংখ্যা বৃদ্ধি করতেছি, জেল সংখ্যা বৃদ্ধি করতেছি, কিন্তু বাস্তবিক অর্থ একটা মানুষকে, একটা নাগরিককে কিভাবে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়, এই বিষয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা নাই, পরিকল্পনা নেই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরাও চাই যে প্রত্যেকটা নাগরিকই আমরা সুনাগরিক হয়ে গড়ে উঠি এবং দেশের প্রতি প্রত্যেকের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যার যার জায়গা থেকে আমরা পালন করলেই হয়তো আগামী দিনের বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। আমি একটু যেতে চাই আমার সাথে যিনি রয়েছেন এবিএম ফজলুর রহমান, আপনার কাছে। আপনি শুনলেন এখানকার প্রার্থীদের প্রতিশ্রুতির কথা, সাধারণ ভোটারদের প্রত্যাশার কথা। আসলে আপনারা যেহেতু পাবনা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, যারা ক্ষমতায় আসবেন আগামী দিনে, আসলে পাবনার কোন সমস্যাটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং সেই সমাধানে কি করা উচিত যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আবারও আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আসলে প্রার্থীদের প্রতিশ্রুতির কথা শুনলাম। আমরা আসলে প্রতিশ্রুতির এ ধরনের কথা দীর্ঘদিন শুনেছি। তো কাজেই আমরা এই 5ই আগস্ট পট পরিবর্তনের পরবর্তীতে নতুন প্রার্থী যারা হয়েছে তাদের কাছে সত্যিকার অর্থেই এবং আন্তরিক মনের একটা বইয়ের প্রকাশ চাই যে প্রতিশ্রুতি যেন প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমি পাবনার দুই একটি বিষয় বলতে চাই, যেটা হলো যে পাবনায় কর্মসংস্থান দরকার। কর্মসংস্থানের অভাবে মাদকাসক্ত হচ্ছে। এখানে ক্যালিকো কটন মিল ছিল এক সময়, সেটি বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন। সেটি পুনরায় চালুর কোনো উদ্যোগ নেই, তার টিন ইট সব খুলে নেওয়া হয়েছে। এখানে আলহাজ টেক্সটাইল মিল ছিল, সেটি বন্ধ হয়ে গেছে। এখানে হুঁশিয়ারি শিল্প ছিল, অনেক প্রাচীন ঐতিহ্য ব্রিটিশ আমল থেকে, সেটি একদম নিঃশেষের পথে। আমরা চাই যে প্রার্থীরা যারা আছেন, মাননীয় প্রার্থী মহোদয়রা, এই বিষয়গুলোকে, কর্মসংস্থানের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যুব সমাজকে তাদের মধ্যে এনগেজ করা এবং তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া, তাহলেই এই মাদকাসক্ত বলি, হতাশা বলি সবকিছুই আমাদের এই সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই জনপদের সমস্যা, সংকট, সম্ভাবনা নিয়ে। একই সঙ্গে এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও আসলে এবারে নির্বাচন বাংলাদেশের অন্যান্য নির্বাচনের চেয়ে একটু আলাদা হিসেবে সবাই দেখছেন। এখন ভোটাররা অনেক সচেতন, তাদেরকে আসলে রঙিন প্রতিশ্রুতিতে ভুলানো যাবে না। তারা প্রতিশ্রুতি নয়, তারা চান বাস্তবায়ন। পাবনাবাসীর জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।